আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার আজকের ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ ও ব্যাকরণ। আজকে ব্যাকরণ পড়াবো। তো আজকে আমাদের পাঠ হচ্ছে শব্দ ও পদ এবং এই সংক্রান্ত আর কিছু বিষয় যেমন লিঙ্গ, বচন, এগুলো আমি চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি শব্দ, যে কোনো আমরা শব্দ সবাই বুঝি। শব্দ একটা সাউন্ড, শব্দ অর্থ হচ্ছে ইংরেজিতে আমরা যাকে বলি সাউন্ড। কিন্তু সকল শব্দের কিন্তু অর্থ থাকে না। যেমন আমরা যদি মুখে বলি কা, এটার কোনো অর্থ নাই, কিন্তু তার সাথে আরেকটা শব্দ যদি কা কা যদি জুড়ে দেই, দুইটা শব্দ যেমন কা, এর কোনো অর্থ নাই। আবার এটার সাথে যদি আবার, মনে করো আবার কয়েকটা কা যুক্ত করি, যতক্ষণ পর্যন্ত তাহলে কাকা হলো, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মুখের সাউন্ডটাকে বা শব্দটাকে লিখে প্রকাশ না করি, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু একটা এটা একটা উপযুক্ত শব্দ হলো না। আমরা যখন বর্ণের মাধ্যমে বা অক্ষরের মাধ্যমে একটা শব্দকে লিখে প্রকাশ করব, কয়েকটা বর্ণকে যখন লিখে প্রকাশ করব, তখন সেটা হবে শব্দ। আর শব্দ হওয়ার জন্য তার সবচেয়ে বড় যোগ্যতা হতে হবে একটা অর্থ থাকতে হবে। অর্থাৎ কোনো একটা আওয়াজকে যখন শব্দে পরিণত করা হয়, এই শব্দটা যদি সঠিক একটা নির্দিষ্ট অর্থ থাকে, তাহলে সেটাকে আমরা শুধু শব্দ বলতে পারি। এখন দেখো, সাউন্ড বা আওয়াজ বা শব্দ, যেমন কা, কয়াকার কা, আমরা কা বলি, মুখে যখন বলি কা বলি, কয়াকার কা বলি না। কয়াকার কা যখন ক দিয়ে আকার দেবো তখনই কয়াকার কা হবে। কিন্তু কা শব্দটা এটার কিন্তু কোনো অর্থ নেই, কার কোনো অর্থ নেই। কিন্তু তার সাথে যখন আবার আরেকটা কা যুক্ত করে জুড়ে দেই, তখন সেটা হয় কাকা। কাকা অর্থ বাবার ভাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা অর্থ আছে। শিক্ষার্থী বন্ধুরা, অর্থ হচ্ছে শব্দের প্রাণ। অর্থ হচ্ছে শব্দের প্রাণ। এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যখন কোনো একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ পায়, এক বা একাধিক ধ্বনির সম্মিলন, অর্থাৎ এক বা একাধিক ধ্বনি, যেমন কয়েকটা ধ্বনি, কয়েকার কা একটা ধ্বনি, আবার কয়েকটা কা, কয়েকার কা একটা ধ্বনি, এই দুইটার সম্মিলনে একটা নির্দিষ্ট অর্থ হচ্ছে বাবার ভাই। কাকা মানে বাবার ভাই। সুতরাং এটা একটা শব্দ। অর্থাৎ কয়েকটি ধ্বনিকে একসাথে করা হলে যখন কোনো একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে বলা হয় শব্দ। তাহলে আমরা বুঝতে পারছি যে শব্দ অর্থ হচ্ছে শব্দের প্রাণ। অর্থাৎ অর্থ না থাকলে কোনো শব্দের দাম নাই। অর্থ না থাকলে, যেমন আগডুম বাগডুম আমরা যদি বলি, এটার কিন্তু কোনো দাম নাই, কারণ আগডুম বাগডুম বলে কোনো অর্থবোধক শব্দ আমাদের বাংলা অভিধানে নাই। সুতরাং অর্থ হচ্ছে শব্দের প্রাণ। যেমন আবার দেখো, ক ল ম, এই প্রত্যেকটা কিন্তু একটা বর্ণ। ক একটা ধ্বনি, লেখলে বর্ণ হয়। ধ্বনিকে যখন লিখে প্রকাশ করা হয় কোনো অক্ষরের মাধ্যমে, তখন সেটা হয় বর্ণ। লিখে প্রকাশ করা হলে হয় বর্ণ, আর মুখে বললে হয় ধ্বনি। যেমন ক একটা ধ্বনি, ল একটা ধ্বনি, ম একটা ধ্বনি। এই ধ্বনিগুলিকে যখন আমি একত্রিত করব, যেমন ক ল ম, কলম, লেখার উপকরণ। অর্থাৎ কয়েকটা ধ্বনিকে যখন একটার সাথে আরেকটাকে জুড়ে দেওয়া হয়, কয়েকটা ধ্বনির একটার সাথে যখন আরেকটাকে জুড়ে দেওয়া হয়, তখন একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ পায়, তখন সেটাকে আমরা বলি শব্দ। কিন্তু ধ্বনিগুলি যখন আলাদা আলাদা থাকে, তখন এইগুলিকে বলি আমরা অক্ষর। আলাদা আলাদা ভাবে যখন লেখা হয়, তখন এগুলিকে বলি আমরা অক্ষর। এই অক্ষরগুলিকে
একত্রিত সাজালে হয়, সাজানোর পরে যদি কোনো একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তাহলে সেটাকে আমরা বলি কি শব্দ। তাহলে আমরা আবারও দেখতে পাচ্ছি যে অর্থের প্রাণ, অর্থ হচ্ছে শব্দের প্রাণ। অর্থ না থাকলে কোনো শব্দকে আমরা একটা সঠিক বা উপযুক্ত শব্দ বলতে পারবো না। এখন আসো, আমরা তো বুঝলাম শব্দ একটা বর্ণের সাথে পাশাপাশি কয়েকটা বর্ণ একত্রিত হয়ে যখন কোনো একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে বলি শব্দ। তাই শব্দ থেকে আমরা শুধু শব্দ দিয়ে কি আমরা কথা বলতে পারি না? আমরা যখন কোনো কথা বলি তখন অনেকগুলি শব্দকে পাশাপাশি সাজিয়ে তারপরে আমরা কথা বলি। আর পাশাপাশি সাজালে শুধু কথা আমাদের মনের ভাব প্রকাশ পাবে না, মনের ভাব প্রকাশ করার জন্য অর্থপূর্ণ কতগুলি শব্দকে পাশাপাশি সাজিয়ে তারপর আমরা মনের ভাব প্রকাশ করি। যেমন দেখো, আমি একটা শব্দ, বাজার একটা শব্দ, যাওয়া একটা শব্দ, যায় একটা শব্দ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রত্যেকটা শব্দের অর্থ আছে। যায় মানে যায় মানে কোথাও যায়, যাওয়া একটা কাজ, ক্রিয়া। বাজার একটা স্থানের নাম, বাজার তো তোমরা সকলেই চিনো। আর আমি তো নিচে, তাহলে বক্তা বলছে যে আমি বাজারে যাই। এই বাক্যটা দিয়ে এই শব্দগুলি ব্যবহার করার ফলে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়েছে। সুতরাং এটা প্রত্যেকটি শব্দই কিন্তু এক একটা অর্থপূর্ণ শব্দ। অর্থপূর্ণ শব্দ না হলে কোনো শব্দের মাধ্যমে বক্তার মনের ভাব প্রকাশ পাবে না। আর বক্তার মনের ভাব প্রকাশ করতে হলে এটাকে সাজিয়ে একটা বাক্য আকারে লিখতে হবে। যখন কয়েকটা শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব, যখন কয়েকটি অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে শব্দের মাধ্যমে বাক্য তৈরি হয়, আর শব্দগুলো অর্থপূর্ণ হতে হয়, তাহলে বাক্যটা অর্থপূর্ণ বাক্য হয়। কিন্তু আরেকটা কথা আছে এখানে, যে পদ আমরা শুরু করেছি যে শব্দ পদ, আমাদের কিন্তু যে টপিকটা এটা হচ্ছে শব্দ পদ। শব্দ সম্পর্কে বললাম, পদ সম্পর্কে বললাম। এখন পদ কি? শব্দের মধ্যে, বাক্যের মধ্যে যখন কতগুলো শব্দ ব্যবহৃত হয়, শব্দের শেষে যদি কোনো শব্দের শেষে, যেমন দেখো বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়, কিন্তু সবগুলি শব্দ কিন্তু এক থাকে না। যেমন বাজার যোগ বাজারে, বাজারে, হ্যাঁ, বাজার যোগ বাজারে। এই যে এই শব্দটার সাথে একটা বর্ণ যোগ হয়েছে, বর্ণটা যোগ হয়েছে, সেই জন্য ওইটা হয়েছে বাজারে। তাহলে বাক্যের মধ্যে যে শব্দগুলি থাকে তার শেষে যদি কোনো অতিরিক্ত কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয় তখন সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় বিভক্তি। অর্থাৎ বাক্যের মধ্যে শব্দ থাকলে সেটাতে যদি বাড়তি কোনো শব্দ, বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয় তাকে বলা হয় বিভক্তি। আর বিভক্তি ছাড়া বাক্য সম্পূর্ণ হয় না। বিভক্তিপূর্ণ শব্দ ছাড়া বাক্য একটা সুন্দর সম্পূর্ণ বাক্য হয় না। সুতরাং আমরা বুঝতে পারছি যে বাক্যের মধ্যে শব্দের শেষে যখন বাড়তি বা অতিরিক্ত কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তখন তাকে বলা হয় বিভক্তি। বিভক্তিবিহীন অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে বাক্যের মধ্যে বিভক্তি থাকে। আর বিভক্তিবিহীন শব্দকে, বিভক্তিপূর্ণ শব্দ, বিভক্তি সহ শব্দ হচ্ছে পদ। বিভক্তিপূর্ণ বা বিভক্তি সম্মিলিত বিভক্তি সমন্বয়ে গঠিত শব্দই হচ্ছে পদ। সকল পদই কিন্তু শব্দ, কিন্তু সকল শব্দ কিন্তু পদ নয়। সকল পদই কিন্তু শব্দ, সকল পদ শব্দ, কিন্তু সকল শব্দ পদ নয়। এটা তোমরা সবসময় মনে রাখবে যে সকল পদ শব্দ, কিন্তু সকল শব্দ কিন্তু পদ নয়। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা যেহেতু দেখেছি যে পদ, বিভক্তিযুক্ত শব্দকে আমরা পদ বলছি, অর্থাৎ ব্যাকরণের ভাষায় বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। তাহলে
পদের আরেকটু ভালো সংজ্ঞা আমরা দেখি, অর্থাৎ বাক্যে ব্যবহৃত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পাচ্ছি যে বাক্যে ব্যবহৃত অর্থপূর্ণ শব্দকে পদ বলে। বাক্যে ব্যবহৃত অর্থপূর্ণ শব্দকে পদ বলে। অর্থপূর্ণ শব্দ হতে হলে অবশ্যই তার বিভিন্ন গুণ থাকতে হবে, অর্থাৎ সঠিক একটা অর্থ থাকতে হবে, নির্দিষ্ট একটা অর্থ থাকতে হবে, তাহলে তাকে পদ বলা যাবে। এই পদ হচ্ছে 5 প্রকার। আমরা পূর্ববর্তী ক্লাসগুলিতে বলেছি যে পদ কত প্রকার ও কি কি। পদ পদ 5 প্রকার। 1 বিশেষ্য, 2 বিশেষণ, 3 শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পদ হচ্ছে 5 প্রকার। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে পড়েছি পদ 5 প্রকার কি কি। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এখন প্রশ্ন থাকে যে এইগুলির সংজ্ঞা কি, আমরা কাকে বিশেষণ বলবো, কাকে সর্বনাম বলবো। তো দেখো আমরা বিশেষ্য কাকে বলি। বিশেষ হচ্ছে নামবাচক শব্দ। পৃথিবীতে যত নাম আছে সকল কিছু হচ্ছে বিশেষ্য। যেমন কোনো স্থানের নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, স্থানের নাম, কোনো ফুলের নাম, ফলের নাম, যা কিছু আছে, যত নাম আছে পৃথিবীতে প্রত্যেকটা নামকে বলা হয় বিশেষ্য। অর্থাৎ বিশেষ্য হচ্ছে নামবাচক শব্দ। তাহলে বিশেষণ কাকে বলে? আচ্ছা, এই বিশেষণ পরে আছে সর্বনাম। সর্বনাম কাকে বলে? নামের পরিবর্তে, বিশেষের পরিবর্তে যেটা ব্যবহৃত সেটা হচ্ছে সর্বনাম। যেমন আমরা অনেক সময় বলি, একই কথা বারবার বলি, যেমন তো দেখো আমরা লিখলে অনেক লিখতে পারবো। তো দেখো আমরা অবশ্য বলি যে রহিম, এখানে আমরা বলতে পারি যে রহিম একজন ভালো ছাত্র। রহিম নিয়মিত বিদ্যালয়ে যায়, রহিম মনোযোগ দিয়ে পড়াশোনা করে, রহিম
সবার শিক্ষকদের মান্য করে রহিম, আরো অনেক কিছু বলতে পারি। রহিম রহিম বারবার উচ্চারণ করার ফলে বাক্যটা একটু বিরক্তিকর হয়ে পড়ে, অনেক সময় একঘেয়েমি লাগে বারবার একই নাম উচ্চারণ করাতে। তখন আমরা কি করি, নামের পরিবর্তে কিছু একটা ব্যবহার করি। কি ব্যবহার করতে পারি আমরা? দেখো, রহিম একজন ভালো ছাত্র, সে নিয়মিত বিদ্যালয়ে যায়, সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। এভাবে যদি আমরা বলি তাহলে কিন্তু বাক্যটা এই যে রহিম সম্পর্কে যে কথাগুলি, এগুলিতে কিন্তু এগুলি পড়তে আমাদের কাছে বিরক্তি লাগে না, অর্থাৎ একঘেয়েমি লাগে না। কিন্তু বারবার যদি রহিম উচ্চারণ করি তাহলে আমাদের কাছে বাক্যটা পড়তে বা এই বিষয়টা পড়তে বিদঘুটে লাগে। সুতরাং আমরা এর পরিবর্তে একটা কিছু ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে যেমন আমরা সে ব্যবহার করি। সে হচ্ছে, এই যে সে ব্যবহার করলাম, এই সে হচ্ছে আমাদের সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে ব্যবহৃত যা হয় তা হচ্ছে সর্বনাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে সর্বনাম, তাহলে আমরা কি বলতে পারি? বিশেষ্য। এরপর আমাদের আছে বিশেষণ। বিশেষণ বিশেষণ হচ্ছে গুণবাচক শব্দ, অর্থাৎ নাউন, আমি খুব দুঃখিত, বিশেষ্য এবং সর্বনামের যে গুণ, সর্বনামের যে সকল বাক্য বা শব্দ দ্বারা বিশেষ্য এবং সর্বনামের গুণ বোঝায়, বিশেষ্য এবং সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলি বোঝায়, তাদেরকে বলা হয় বিশেষণ। এরপরে দেখো আমরা যাই অব্যয়। অব্যয় কাকে বলে? অপরিবর্তিত শব্দ, অর্থাৎ ব্যাকরণে এমন কিছু শব্দ আছে যাদের কোনো ব্যয় নাই, যাদেরকে ধ্বংস করা যায় না, ছোট করা যায় না, অর্থাৎ সম্প্রসারণ কিংবা সংকুচন কোনোটাই করা যায় না, এগুলিকে ভাঙা যায় না বা আলাদা করা যায় না, এগুলিকে বলা হয় অব্যয়। যেমন ও এবং আর, অথবা, এরকম আরো অনেক শব্দ আছে। অর্থাৎ যে সকল শব্দের কোনো ব্যয় নাই, এগুলি সর্বদাই অপরিবর্তনীয় থাকে বা অপরিবর্তিত থাকে, তাকে বলা হয় অব্যয়। আমাদের সর্বশেষ হচ্ছে ক্রিয়া। ক্রিয়া হচ্ছে যে কোনো কাজ করাকে ক্রিয়া বলে। যেমন আমি ভাত খাই, ভাত খাওয়া একটা কাজ। তাহলে ক্রিয়া হচ্ছে যে কোনো কাজ, যে বাক্যের মধ্যে যে সকল শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, বাক্যের মধ্যে যে সকল শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া। যেমন আমি ভাত খাই, খাওয়া হচ্ছে একটা ক্রিয়া। আমি ঘুমাতে যাই, ঘুমানো একটা ক্রিয়া। বা ছেলেরা ফুটবল খেলে, ফুটবল খেলা একটা ক্রিয়া। এরকম এই ক্রিয়া হচ্ছে 5 প্রকার, এই পদ হচ্ছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5টা পদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করেছি। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেছো এবং খাতার মধ্যে লিখে রেখেছো। পরবর্তী ক্লাসে যদি কোনো সমস্যা হয়, যদি তোমাদের মনে হয় যে বুঝতে কোনো অসুবিধা হয়েছে, তো পরবর্তী ক্লাসে আমরা আরও বলার চেষ্টা করবো এই সম্পর্কে। তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।